অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আমাদের হজ একটা অনেক বড় ব্যাপার বাংলাদেশি মুসলমানদের জন্য। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। আমাদের আগে একটা পদ্ধতি ছিল জিও এনজিও কোঅর্ডিনেশন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন, সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে 1 মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। সম্ভাব্য খরচটা কত হতে পারে? না, এরকম খরচের কোনো কত হতে পারে, কত কমাবে এসব কথা হয়নি। তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে, এবং কমানোর জন্য ব্যবস্থা আমি না আমি বলি নাম বলবেন। আপনি বললেন কালো টাকা সাদা করার যে সেটা তো একটা বাজেটের ভিত্তিতে হয়েছিল, এখন তো অর্থ বছরের প্রায় 1-1.5 মাস চলছে। সেটা কি এখন থেকেই বন্ধ নাকি নেক্সট মানে সিদ্ধান্তটা কবে থেকে? সেটা হচ্ছে যে একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এবং এইটা একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া। আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে, এখন আর সেরকম বলা হবে না, উল্টো বলা হতে পারে। আমার নাম ইউসুফ আরবিন, আমি কালবেলাতে কাজ করি, সিনিয়র রিপোর্টার। আমি একটু অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে একটা অভিযোগ উঠেছে এবং আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি ছিল, স্বামী স্ত্রী দুজনে ডিসি ছিল, ভালো ভালো জায়গা ছিল, তারাও বঞ্চিত দাবি করে নিজেদের পদোন্নতি নিচ্ছে না এখন। আবার হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছে, তোফাজ্জল মিয়ার পিএস ছিল, নাম বলেন না আপনি বলেন আপনার জেনারেল অভিযোগ ছিল একজন, আজকে আপনার আবার পিএসও হয়েছিল। এগুলো নিয়ে মানে প্রশাসনের সমালোচনা যে আগের যারা কর্মকর্তা বা প্রাইস পোস্টিংয়ে ছিল তারা এখন আবার ফিরতেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি। যে কোনো একটা সরকারকেই তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? সেটা তো একটা বড় প্রশ্ন। কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন। এই রিজিম, সেই রিজিম, আগের রিজিম, পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল? একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাকে জানাবেন। একটি পরিবারের সুরক্ষার একটা আইন ছিল, সে ব্যাপারে মনে হয় আপনাদের একটা সিদ্ধান্ত অলরেডি এসে গেছে। আচ্ছা, যে বিষয়গুলো ক্যাবিনেটে নির্ধারিত থাকে সিদ্ধান্তের জন্য, সেগুলোর ব্যাপারে আসলে আমরা বলি না, ওটা লিখিতই যায়। এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই যে আজকে যে কনভেনশনে আমরা সিগনেটরি হলাম, এর ইমপ্লিকেশনটা কি আমার এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য, বা এরা কিভাবে কাজ করবে? এর ফলে পরিবর্তনটা কোথায় আসবে বাংলাদেশে? প্রথম পরিবর্তনটা আসবে হচ্ছে যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। এখানে একটা স্পষ্ট বার্তা গেল।
আর আসলে কি জানেন, গুম তো আপনার করার কথাও না, আপনি করতেছেন বলে আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে। এখন একটা সরকারের জন্য, একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই, তার কোনো আইনগত এখতিয়ার নেই। সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকারের বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল। এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ, আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল না বলেই আমরা এটা করেছি। এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকু নেয়ার দরকার, এটা তো অলরেডি কিছু হয়তো আছে, আমরা বাকিটুকু ইনকর্পোরেট করে নেব। গুম বিরোধী যে কনভেনশনটা হলো, সেক্ষেত্রে আমরা যদি অতীত অভিজ্ঞতা দেখি যে বা বিভিন্ন বাহিনী যাদেরকে গুম করেছিল, তাহলে বাহিনী হিসেবে তাদের উপর দায় আসছে এবং তাদের বিচারের আওতায় আনা। আচ্ছা, এই কনভেনশনটা আপনি তো আজকে অনুস্বাক্ষর করলেন, এটা অনুস্বাক্ষরের কাগজ জমা পড়ার পর থেকে কার্যকর হবে। এর আগে যে গুমের ঘটনাগুলো হয়েছে এগুলোর জন্য কিন্তু অলরেডি একটা কমিশন হয়েছে, সেই কমিশনের কার্যপরিধি বলে দেওয়া আছে, সেখানে দেখবেন যে কাউকে কোথাও বাদ দেওয়া হয়। আমার নাম শাহজুর, আমি মডেলিস্টে কাজ করি। একটা প্রশ্ন হচ্ছে যে গুম নিয়ে মায়ের ডাকের নামে একটা সংস্থা, তাদের 700 বেশি মানুষের তালিকা তাদের কাছে আছে বলে দাবি করে। আবার অপরদিকে জাতিসংঘ মোরলেস 80 জনের একজন তালিকা দিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনা আমলের সরকার বারবারই এটার বিরোধিতা করেছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার রিপিট করা হয়েছে। সরকার থেকে কোনো তালিকা কি আসলে প্রকাশ করা হবে কিনা গত 15-16 বছর যারা গুম? আপনি যদি ওই কমিশনের গঠনটা পড়েন, কার্যপরিধি পড়েন, সেখানেই বলা আছে তারা কি করবে, এবং তার মধ্যে তো অবশ্যই তালিকা একটা করতে হবে চূড়ান্ত করে। নিরাপত্তা